সংসারে তো যদি চলে না ছোট বাবু। এই অন্ধকার পাড়াগায় আমি আটকে পড়েছি। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল নাচের ইতিকথা নিয়ে আজকের ভিডিও। এই সিনেমাটি তৈরি হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার ওপরে নির্ভর করে। প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে দু চারখানি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই। তার জন্ম হয়েছিল সাঁওতাল পরগনার দুমকা শহরে। সালটি ছিল 1908, আর তার পৈতৃক বাড়ি ছিল মালবদিয়ায়। তবে এই উপন্যাসটির প্রেক্ষাপট কিন্তু গাঁওদিয়া গ্রাম। এই গাঁওদিয়া গ্রামে তার মামার বাড়ি। 1956 সালে মাত্র 48 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। অনেকে মনে করেন যে পুতুল নাচের ইতিকথা মানে এখানে একটু গ্রাম্য মেলা বা যে কোনো শহুরে মেলাতেও পুতুল নাচ দেখানো হয়, সেরকম কোনো পুতুল নাচের আয়োজন থাকবে। তবে এখানে কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে পুতুল নাচ কথাটি ব্যবহার করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় বাবু। আমরা অনেকেই প্রায় কথায় কথায় বলি আমরা সেই সৃষ্টিকর্তার হাতের পুতুল, তিনি যেভাবে নাচাচ্ছেন আমরা সেইভাবেই নাচছি। কিন্তু আদৌ এই উপন্যাসের ক্ষেত্রে সেই কথাটি খাপ খায় না। আসলে আমরা নিজেরাই নিজেদেরকে নাচাই এবং সেইভাবেই এই গল্পখানি আমাদের কাছে ধরা দেয়। যারা উপন্যাসটি পড়েছি বা এই গল্পটি সম্বন্ধে ধারণা রাখি তারা জানি এখানে কোনো সৃষ্টিকর্তার লীলার কথা নেই। আর পরিচালক সুমন মুখোপাধ্যায় বা লালদা সেই বিষয়টা মাথায় রেখে খুব সুন্দরভাবে এই সিনেমাটি আমাদের সামনে তুলে ধরেছেন। তবে গল্পের একটু হেরাফেরি রয়েছে। কোনো কোনো জায়গায় মনে হবে এইটা তো এরমভাবে ছিল না। এই সামান্য পরিবর্তন নিয়ে গ্রাম্য জীবন যেভাবে এই সিনেমাটির মধ্যে তুলে ধরা হয়েছে তাতে কিন্তু অন্যরকম একটা মাত্রা পেয়েছে এই পুতুল নাচের ইতিকথা, যেটা 2025 সালে উপন্যাসটি লিখিত হবার 90 বছর পরে প্রকাশিত হলো। 1936 সালে এই উপন্যাসটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তবে সুমন মুখোপাধ্যায় এখানে যে সময়কালটি তুলে ধরেছেন সেটা 1936 সালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখ দেখা যায়। তাতে বোঝা যায় এটা 1940 বা 42 সালের প্রেক্ষাপটে তৈরি একখানি ছবি। ওই গাঁওদিয়া গ্রামেরই কয়েকটি পরিবার আর বেশ কিছু গ্রামবাসীদের নিয়েই এই পুতুল নাচের ইতিকথা। প্রথমে যে পরিবারটির কথা বলা হবে সেই পরিবারটি গোপাল দাসের পরিবার। তিনি ওই গ্রামের ধনী ব্যক্তি। গোপাল দাসের চরিত্রে শান্তিলাল মুখার্জি। তার 3 মেয়ে 1 ছেলে। তবে এই সিনেমাটির মধ্যে তার 3 মেয়েকে দেখানো হয়নি। তার একটি মাত্র ছেলে শশী কুমার দাস, যে কলকাতা থেকে ডাক্তারি পাশ করে এই গ্রামে ফিরে আসে। এবার চলে আসি শশীর চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের কথায়। তার ওপরেই নির্ভর করে এই সিনেমাটি আমাদের কাছে তুলে ধরা হয়েছে। গ্রামের সবাই গোপাল দাসকে বড়বাবু আর শশীকে ছোট বাবু বলে ডাকেন। এবার চলে আসি দ্বিতীয় পরিবারটির কথায়। দ্বিতীয় পরিবারটি হারু ঘোষের। হারু ও তার স্ত্রীর মোক্ষদার 2 সন্তান, ছেলে পরাণ আর মেয়ে মতি। পরাণ কিন্তু শশীর বাল্যকালের বন্ধু। আর পরাণের স্ত্রীর নাম কুসুম, যেই চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান। আর ওই মতির চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। হারুর মেয়ে মতির বিয়ে হয়েছিল যাত্রা দলের নায়ক কুমুদের সাথে। এই কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এই সিনেমাটির মধ্যে কুমুদ এবং মতির বিবাহ পরবর্তী জীবন সম্বন্ধে কিছুই দেখানো হয়নি, কিন্তু উপন্যাসটির মধ্যে তার একটি করুণ কাহিনী লিপিবদ্ধ আছে। বলা বাহুল্য শশী আর কুসুম প্রধান 2টি চরিত্র। বলা যেতে পারে এই সিনেমাটিতে নায়ক এবং নায়িকা। এরপরে তৃতীয় পরিবার যাদব পণ্ডিত এবং পাগলা দিদি। এই যাদব পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। তিনি শৌর্য বিজ্ঞানে বিশ্বাসী। আর তার এই পাগলামির পেছনে তার স্ত্রী পাগলা দিদিও সর্বক্ষণ পাশে থেকে যান। এরপরে আরেকটি পরিবার যামিনী কবিরাজ এবং সেন দিদি। তবে যামিনীর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাকে কলেরার চিকিৎসা করে প্রায় মেরে ফেলতে বসেছিলেন যামিনী। কিন্তু যখন শশী গ্রামে ফিরে আসেন তখন
অ্যালোপ্যাথি ডাক্তার হিসেবে গিয়ে তিনি দেখেন যে তার কলেরা না, তার বসন্ত হয়েছে এবং বসন্তের সঠিক চিকিৎসা করার পরে সেই অপরূপা সুন্দরী সেন দিদি সম্পূর্ণভাবে সেরে যান। কিন্তু ভুল চিকিৎসা এবং দেরি করে চিকিৎসা হওয়ার জন্য একটি চোখ তার নষ্ট হয়ে যায়। শশী ডাক্তার মানে আবির চট্টোপাধ্যায় আর কুসুম মানে জয়া এহসান, এই দুজনকে নিয়েই গল্প এগিয়ে চলে। ডাক্তারি পড়াশোনার পরে যখন গ্রামে আবির চট্টোপাধ্যায় বা শশী ফিরে আসেন, তখন থেকেই কিন্তু আবিরের মন পড়েছিল কলকাতায় গিয়ে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, তারপরে সোজা বিলেতে পাড়ি দেওয়া। বিলেতে গিয়ে এমন সব ডিগ্রি নিয়ে আসতে হবে যাতে বিলেত থেকে ফেরার পরে কলকাতায় ব্যবসার পসারটা ভালো করে জমাতে পারে, প্রচুর টাকা রোজগার করতে পারে। কিন্তু যে কোনো কারণেই হোক এই গাউদিয়া গ্রামে আসার পরে সে আটকা পড়ে যায়। আর এখানেই পুতুল নাচের ইতিকথা নামটির যথার্থতা প্রকাশ পায়। গল্পটা ছুঁয়ে গেলাম, যে উক্তিগুলো প্রেক্ষাগৃহে বসে উঠে আসছিল তার মধ্যে প্রথম হচ্ছে পুতুল নাচ বলে সিনেমা, কিন্তু পুতুল নাচ তো দেখালো না। বুঝে দেখুন আমাদের বাঙালি কোন দিকে এগোচ্ছে। তবে ওই 90 বছর পুরাতন গল্পটি বলার জন্য যে গ্রামখানি দরকার ছিল, সেই গাউদিয়া গ্রামের মতো কোনো জায়গা আজও যে রয়েছে সেটা আমার ভাবতে বড় রোমাঞ্চ হচ্ছিল। যে গ্রামখানি দৃশ্যপটে তুলে ধরা হয়েছে তাতে কিন্তু পরিচালককে সাধুবাদ জানাতেই হবে। একেবারে মনে হচ্ছিল সত্যি আমরা 100 বছর আগে বাংলার কোনো অযোগ গ্রামের ছবি দেখছি। গ্রামের প্রতিটি দৃশ্য প্রাণবন্ত হয়ে ওঠে। আলোর ব্যবহার, রঙের বিচ্ছুরণ, প্রত্যেকটি জায়গায় সেই 100 বছর পুরাতন প্রায় গ্রামের চিত্রই উঠে আসে। মন মেনে নিতে বাধ্য হয় এটা সেই সময়কারী কোনো গ্রামের গল্প আমরা বড় পর্দায় 2025 সালে বসে দেখতে পাচ্ছি। নদীর দৃশ্য, সামান্য জঙ্গলের দৃশ্য, পুরাতন বসতবাড়ির দৃশ্য, গোপাল দাসের পুরাতন বাড়ি, চাষি হারু ঘোষের ভাঙাচোরা বাড়ি, যাদব পণ্ডিত পাগলা দিদির অদ্ভুত এক বাসা, পাশাপাশি যামিনী কবিরাজ এবং সেন দিদির বাড়িটিকেও উল্লেখ করতে হবে। এই সব কিছু নিয়ে গ্রামের দৃশ্য সত্যি মনে রাখার মতো। প্রযোজক সমীরণ দাসকে ধন্যবাদ জানাতে হবে। তিনি লালদার সমস্ত কিছু মেনে নিয়েছেন, কোনো কম্প্রোমাইজ করেননি। সেটা কিন্তু এই সিনেমাটা দেখতে দেখতে পরিষ্কার হয়ে যাচ্ছিল। প্রবুদ্ধ ব্যানার্জি অসাধারণ মিউজিক করলেন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আলাদা করে নিশ্চয়ই করে উল্লেখ করতে হবে। প্রত্যেকটা জায়গা, একেবারে শুরুর নৌকার দৃশ্য থেকে হারুখুরোর চলে যাওয়া, বৃষ্টির সময় বা খবরের কাগজ পড়ছে গ্রামবাসীরা, সব কিছু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো অদ্ভুত সুন্দর, অদ্ভুতভাবে ছাপ ফেলে যাচ্ছিল মনের ওপরে। পাশাপাশি সায়ক ভট্টাচার্যর সিনেমাটোগ্রাফি আর এই আলো রং সব কিছুকে ঠিকঠাক ব্যবহার করার পরে সম্পাদনার কাজটি তিন্নি মিত্র অসাধারণভাবে সামলেছেন। এবার চলে আসি শশীর চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের কথায়। যদি এই সিনেমাখানি জাতীয় পুরস্কারের জন্য যায়, তবে আমার মতো ছোট মাত্রার একজন মানুষের এইটাই বক্তব্য থাকবে, আবির চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয়টি করেছেন। পাশাপাশি কুসুমের চরিত্রে রয়েছেন জয়া এহসান। আবারও করে প্রমাণ করলেন তার উচ্চমানের অভিনয়ের প্রতিভা। খুব অল্প সময়ের জন্য এলেও যাত্রা দলের নায়ক কুমুদের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করলেন। আর সত্যি কথা, যতক্ষণ কুমুদ আর মতিকে পেলাম ততক্ষণ প্রাণ জুড়িয়ে গেল। আগেই বলেছি, মতির চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এক প্রশান্তির প্রলেপ এনে দিলেন তার অভিনয়ের মাধ্যমে। তার সরলতা মন জয় করে নিল। সেনদিদির চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় অসাধারণ। যতবার বলা যাবে তার অভিনয়ের প্রতিভার কথা ততবারই কমই বলা হবে। আর যাদব পণ্ডিতের কথা তো বলেইছিলাম। ধৃতিমান চট্টোপাধ্যায়
তার অভিনয়ের কথা তো আলাদা করে কিছু বলার নেই। গোপাল দাসের চরিত্রে শান্তিলাল মুখার্জি অনবদ্য অভিনয় করলেন। ধৃতিমান চট্টোপাধ্যায় আর শান্তিলাল মুখার্জির এই দুটি চরিত্রতে তাদের যে কাস্ট করা হয়েছে তাতে মনে হচ্ছিল এনারা দুজন ছাড়া এই চরিত্র বুঝিয়ে এই মুহূর্তে কাউকে দিয়েই করানো সম্ভব নয়। তবে শশী ডাক্তারের ভবিষ্যৎ কি হলো সেটা জানতে গেলে আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। হারু খুড়োর স্বপ্ন কি সঠিকভাবে সফল হয়েছিল সেটা জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। পরাণের স্ত্রী কুসুমের ভবিষ্যতে কি হয়েছিল সেটা জানতে গেলে এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। যাদব পণ্ডিতের শৌর্যবিদ্যার যে বিশ্বাস, সেই বিশ্বাস তাদের স্বামী স্ত্রী দুজনকে কোন পথে পরিচালিত করলো সেটা জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। 60 বছরের যামিনী কবিরাজ আর 33 বছরের সেনদিদির সংসারের পরিণতি কি হয়েছিল সেটা জানতে গেলেও এই সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। এই সিনেমাটি দেখলে কয়েকটি বিষয় আপনারা জানতে পারবেন। থাম্বনেলে একটি লেখা দেখে হয়তো ভেবেছেন যে এটা কি ধরনের লেখা, ঢ্যামনাদের কোনো বিষ হয় না। সেই বিষয়টা সঠিকভাবে জানতে গেলে এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। শিক্ষাক্ষেত্রে বন্ধু প্রথম স্থান অধিকারীকে যদি পরবর্তী সময় ডুবতে দেখা যায় তাতে মনে মনে যে একটু আনন্দ হয়, সেই বিষয়টা দেখতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। গ্রামের মানুষের মৃত্যু কতভাবে আসতে পারে সেটা জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। আর ওই মৃত্যুগুলোই যে জীবনকে চেনায় সেটাও দেখতে গেলে বা বুঝতে গেলে এই সিনেমাটি নিশ্চয়ই করে আপনাদের দেখতে হবে। সরল এবং অশিক্ষিত মানুষের কাছে ম্যাট্রিক আর বিএ পাস যে আলাদা নয় সেটা দেখতে গেলে বা সেই অশিক্ষা বা সরলতার মজাটুকু পেতে গেলে এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখতে হবে। ইচ্ছা মৃত্যু আদৌ কীরকম হতে পারে সেটা বুঝতে গেলে এই সিনেমাটি একবার নিশ্চয়ই দেখতে হবে। শরীর শরীর তোমার মন নাই কুসুম, এই অদ্ভুত সংলাপটি আবির চট্টোপাধ্যায়ের মুখে শুনতে গেলে একবার বড় পর্দায় সিনেমাটি আপনাদের দেখতেই হবে। জীবনে যা কিছু করতে গেলে মনের জোর আর বিশ্বাসের ওজন যে প্রয়োজন সেটা জানতে গেলে এই সিনেমাটি দেখতে হবে। লাল টকটকে করে তাতানো লোহা একদিন যে ঠান্ডা হয়ে যায় সেই বিষয়টা জানতে গেলে এই সিনেমাটি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। আজকে এই সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, তার কারণ আমরা প্রত্যেকেই বলি সাহিত্যধর্মী সিনেমা বাংলায় বিশেষ করে চলে। তাহলে এই সাহিত্যধর্মী সিনেমা যখন এতদিন পরে এলো তখন কেন অনেক প্রেক্ষাগৃহ মুখ ফিরিয়ে নিলেন? মাত্র 20-21টি প্রেক্ষাগৃহে এই সিনেমাটি প্রকাশ পেয়েছে আর শোয়ের সংখ্যাও বড্ড কম। এরকম চিত্র হলো কেন? তাহলে কি আমরা মুখে যে কথা বলি সেই বাঙালির চিরাচরিত যে স্বভাব সেটাই প্রকাশ পেল যে মুখ আর কাজের মধ্যে কোনো মিল মেলাপ নেই? তবে আগামী দিনে এই সিনেমাটি নিয়ে আরও ভালো কিছু আশা রাখবো, এতটুকুই বলার ছিল। ভালো লাগলে আমার এই ভিডিওটির পাশে দাঁড়াবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। নমস্কার।